বাগানের শ্রমিক মালিক কর্তৃক শ্রমিকদেরও বেতন হচ্ছে না, স্টাফদেরও বেতন হচ্ছে না। তবে আমি শুনলাম যে ওই বাগানের মালিকরা আসা যাওয়ার সময় নাকি হেলিকপ্টার ব্যবহার করেন। তবে আমি আপনাদের মালিকদেরকে বলে দিতে চাই, ওই বাগানের মালিকদেরকে, আগের এমপি নাই এখন ব্যারিস্টার সুমন, বেতন না দিয়ে যদি হেলিকপ্টারে আসেন তে আপনি যাইতে পারবেন, হেলিকপ্টার আর যাবে না এই এলাকা থেকে। লোক ঠিক করেন যে হেলিকপ্টার কিনার লোক আছে কিনা, এটা বেচার পরে শ্রমিকদের দাম টাকা দেওয়া হবে। আমি মালিকদের জন্য, মালিকদেরকে বাঁচানোর জন্য মহান জাতীয় সংসদে জানি যে মালিকরা না বাঁচলে শ্রমিকরা বাঁচবে না। মালিকরা 100 টাকা কেজি যদি চা বিক্রি করে আর 100 টাকায় 1 কেজি চাতে যদি 200 টাকা খরচ পড়ে, প্রতি কেজিতে যদি 100 টাকা লস হয়, তাইলে কি এই মালিক টিকবে? আর মালিক না টিকলে কি শ্রমিকরা কোনো টাকা দিতে পারবে? ভালো লাগতেছে যে মাত্র 2 মাসও হয় নাই, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইয়া সাহস করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, এমন এক দেশে জন্মাইছি যে দেশে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি। আমাদের কাছ থেকে কিনে নেয় 100 টাকা, আর এই আমাদের দালালরা, সিন্ডিকেটরা 1 কেজি চার দাম হইল গিয়ে রাখে 400 টাকা। এরা তো 300 টাকা প্রতি কেজিতে লাভ, আর মরছে আমার শ্রমিক আর মালিকরা। এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা পাই, হবে না হবে না হবে না। আর এই ফজা ভাইদের বিদায় দিয়ে আসার আমি, আরে আর যাই করি মরার আগে 4 বছর তো আর এমপি আছি, এরপরে বিদায় করে দিয়েন 4 বছরেই 40 বছরের ডাক টাকা আসার আমি কইয়া দিলাম আপনাদেরকে। আরে ঘোষণা তো দিছি সম্পদ বানাবো না, ঘোষণা দিছি যে আজকে সিএনজি মালিকদেরকে, শ্রমিকদেরকে আজকে আপনাদের আগে এদের জন্য প্রোগ্রাম করে আসছি। গত 40 বছরে আমাদের এলাকায় সিএনজিদের জন্য একটা স্ট্যান্ড করা হয় নাই। আমি এমপি হওয়ার পর মাত্র 4 মাসের ব্যবধানে 2টা স্ট্যান্ড বানাই দিছি। এরা জীবনে চিন্তা করতে পারে নাই যে যখনই যারে বলছে, এরা বলছে যে আরে জায়গা তো নাই বাজারে, তা আমি পাইলাম কই? মানে সবাই নিজের নিয়ে এত ব্যস্ত। শ্রমিকদের আন্দোলনের কথা একমাত্র শ্রমিকদের পক্ষে ওই 1 মেতেই পাঞ্জাবি পরে আইসা নেতারা কথা বলে, এরপরে আল্লাহর কসম করে এরা কোনো কাজ করে না। লম্বা লম্বা বক্তব্য দেয়, পুরাইলাইমো বাঙ্গালাইমো দেখতাছি। আচ্ছা বলেন তো, আমার একটা কথা বলেন, আমি কি সোনারঘাটের মাধবপুরের একমাত্র এমপি? এর আগে কি এমপি মন্ত্রী ছিলেন না? এই সারা সিলেট বিভাগের মধ্যে ওই এমপি আছেন 19 জন। কতজন? আর চা বাগানের শ্রমিকদের ভোট নেন, চা বাগানের শ্রমিকদের কথা বলেন, নেত্রীর কাছ থেকে সুবিধা নেন, এরকম এমপি আছেন মিনিমাম 10 থেকে 12 জন। কেন? চা বাগানের মানুষের ভোট নিছেন। আর একবার আমার চেয়ে বড় বড় পদবীধারী এমপি মন্ত্রীরা ছিলেন, আছেন সিলেট বিভাগের, আছেন চট্টগ্রাম বিভাগের, একবার কি দাঁড়াইয়া প্রধানমন্ত্রীর সামনে বলতে পারেন নাই যে চা বাগানের লক্ষ মানুষের ভোট নিছে, একটা মিনিটের জন্য দাঁড়াইয়া বলতে পারেন নাই যে আমাদের শ্রমিক মালিকরা মরে যাচ্ছে, চা বাগান ধ্বংস হচ্ছে, ধ্বংস থেকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রী? কেন কেন আমার বলতে হইল? কেন কেন এই বছরগুলো গেল কই আপনাদের জীবনে? এই যে আজকে যে আমি দাঁড়াইছি, মনে করেন এই খবর দেওয়ানদির মালিকের কাছে যাবে না? দেওয়ানদির মালিক এরা ফোন করে কইব যে এ কিন্তু সেচ্ছেরে বউ, কিতা কইব এ সেচ্ছে টাকা লাইন দিলাও কিছু। আপনি কি মনে করেন কইতো না? এমনও কইতে পারে এ কিছু পাগলা আছে, কুম্বালা কিতা করে ঠিক নাই। কোন মানুষের জীবনে সৎ মানুষ হইলে কিছু পাগল লাগে, নাইলে তা ঠিক করন যায় না।
না হইলে এমন ভাবে বাটপার হলাইছো নি তারে ঠিক করতে গেলে আমার মতো কিছু আধা পাগল লাগবো এখন দেশের মধ্যে। কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তোমার খাম কিতা থাকবে না মেরে দন। তুমি বঙ্গবন্ধুরে সম্মানিত করবাই, তুমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবাই, কেমনে? মুখে মুখে আর আইনটার পরে টেহানি জায়গা, এগুলা হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দেখুন, আমি তো ইগলের এমপি, আমার সৌভাগ্য হয় না আমি এমপি হব নৌকা দিয়া। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি, আমি এখানে সবার সামনে বলতে পারি না, যতগুলা কথা বলছি আমি, জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। কারণ সারা জীবন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না, তোমার হৃদয়ে থাকতে হবে, রক্তে থাকতে হবে। আর সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট যেখানে হয়, এইখানে তারাই যেতে হবে। এমপি হও আর না হও, নেতা হও আর না হও, মানুষের দুঃখে কষ্টে মানুষকে ফালাই যাওয়া যাবে না। তাইলে তুমি কোন নেতা না হইলো মানুষ দাঁড়ায় বলবে যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ মানে এই লোকটার শরীরে। শুনেন, 100 টাকা করে চা পাতা বিক্রি করছেন, আমি বক্তব্য দিছি 2 মাস আগে, কেমনে মাত্র 1 মাসের ব্যবধানে কেমনে 400 টাকা হয়ে গেছে? কেমনে হইলো? আমি কি জাদু জানি? না, খেটায় জাদু করছে। 15 বছর ধরে হইলো না। আমি বক্তব্য দিলাম সংসদে, আমি কইছি যে খামরাইলিমু কিন্তু তোমরা, আমি যে টাকা গিয়া তদবির করি, আমার এলাকাত খাম দেও, আমার এলাকাত উন্নয়নের বরাদ্দ দেও, স্যারে আমি ফোন করে কই ওই বাইরে আমার এলাকাত বরাদ্দ দেও, আমি নিজে টাকা বানাইতাম না, আমি কোনো দুর্নীতি করি না, তবে অত তার বড় যদি বরাদ্দ না দেও তে খামরাইলিমু। আমার আবার খামরানির অভ্যাস আছে। সৎ লোকের যদি একটা দাঁতই না থাকে তে খের শত্রু, আরে সৎ লোকের খামর যদি ঠিক মতো না বয় তে খের শত্রু, অসৎ লোকের দাঁতের যন্ত্রণায় তো বাঁচি না। এই 1 মাসের ব্যবধানে যদি অত টাকা বাড়তে পারে, তাহলে এর মানে বাড়ানি সম্ভব আছিল। যদি বুঝতাম আমি অত কথা কইবার বড় 1 টাকা বাড়ছে না, বোঝা গেল এরা নাই। এর মানে হইল গিয়া বাংলাদেশটারও বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানো সম্ভব যদি এইসব বাটফারদেরকে ঠেকানো যায়। আমি নেত্রীরে বলি নাই সিন্ডিকেটের কথা, বলছি যে নেত্রী আমাদেরকে ওই বলেন যে আপনি চা বাগান বন্ধ করে দিবেন, আমি চা বাগানের শ্রমিক ভাই বোনদেরকে বলবো তোমরা অন্য ব্যবসা দেখো, আর নাইলে আপনি চার দাম বাড়ান যাতে চা শ্রমিকরা বেঁচে থাকে। আপনি চিন্তা করতে পারেন, এইবার চা বাগান যদি না বাঁচে, কর্মচারীও বাঁচবে না, শ্রমিকও বাঁচবে না। আরে চা বাগানের যারা কর্মচারী আছে, আমরা সব তো শ্রমিকের মধ্যেই পড়ি। শ্রমিক ভালো, আমরা শ্রমিক না, হয়তো একটু অফিসার কয়, এমপি হিসাবে আমি কি শ্রমিক না? আরে আমি তো বেতন পাই 1,70,000। এটা আগে জানতেন কোন সময়? বোঝা যায় এমপি আগে এমন ভাঞ্জি ঘুরে আইতা, বোঝা যায় এরা সব আমরা তালে তাল করে নিতেছে। আরে সর্বনাশ, আমি রাজনীতি করতাম, আমি কোনোদিন জানছি না এমপি হলতে যে অত টাকা বেতন পায়। আমি রাজনীতি করছি এত বছর, আপনি জিজ্ঞাসা আমার এলাকার যারা রাজনীতি করে কয়জন লোকে জানতো এমপি সাহেব বেতন পায়? সারা বাংলাদেশের মানুষ জানে না। এর মানে কিভাবে আমরা অন্ধকার রেখে এরা কাটিং কাটিং করে যাইতেছে। মাত্র 3 মাস হয়েছে 29 কোটি টাকা বরাদ্দ পাইছি। কেমনে পাইলাম? আগে কি পাইছে না? না এবারই দেওয়া আরম্ভ করছে। কেলা কইলাই না করে পাইসা মনে হয় এটা তাল কিতা জানেননি। আগে আমার আম্মায় মানুষ মেহমান আইলে করো যাইবার সময় কইতো তোমার বুলালা কই গো, এই সময় আমি ধরেন একটু খেলাত গেছি গা, হয় তোমার বুলা কিছু আনতে আসছি না, মিষ্টি নাও 100 টাকা সালামি বা ফুলাটারে দিও খাইলি বনে। আর আম্মা কিতা করতে মনে করেন এই টাকা কিতা করবো, বা আম্মারে খেতে তাইনের ওই শাড়ি আর দিতা
দিতা না দেখা যে পরে দি মনে আর আমার মার তাল ধরছে এমপি বলতে না না খাম নাই পরে দি মনে গো নেত্রী শেখ হাসিনা যে টাকা দেয় এটা শাড়ি রেখা পরে দি মনে গো লাগলে দি মনে কিন্তু এটা তো মা বিপদে বললে মাই দেখবো কিন্তু তুমি তো মা না গো তুমি লাগে দুষ্ট গো তুমি পুরা খাইবার লেগে ইচ্ছা আমারে হইছো না তুমি যাই হোক আমি আর এমপি না থাকলো খাম সাইডে লইতেছি ভাই সাহেব আপনারা বাকি জীবন শান্তি পাইয়া যাইবা আর এমপি বেশি দিন তখন উচিত না আমার 12 কেজি ওজন কমছে মানছে আমার আগে কইছেন এমপি লেভেলে বিরাট আরাম খালি খসি মুরগি উরগি খাওয়ান যায় আমি দেখি খসি মুরগি মানছে ছায় খাওয়াইতো আমি তো সময় দিতারি না এরপরেও নয় শাড়ি আইছে এই বাড়ি তো প্রধানমন্ত্রী শাড়ি পাঠাইছেন আগে জীবনে উনছেন কোন ঈদের শাড়ি কেউ কইছে এরা নিজেরা বাটে 50-60টা বাচ্চা কয় আরে উনি মানবতাবাদী চেয়ারম্যান কি পরিমাণ শাড়ি বেরতাছে এটা আসলে শেখ হাসিনার শাড়ি কয় তার বাবে বেলে পাঠাইছেন এইবার আমি পাইলাম 400 শাড়ি আর পাইছি কিছু লুঙ্গি আমি ফেসবুকে লেখা দিছি 400 শাড়ি উড়ি পাইছি এখন দেখা যায় মানুষ কয় ইত্যাদি 30 বছরে জানলাম না শাড়ি যায় শাড়ি তো আনছি না নি আইনা মানুষের বাচ্চা কইছি যে তোমরা বাচ্চা লাও দেখা যারা আমার দেখতে পারে না এরকম গাড়ি ফুট করে 400 শাড়ির মধ্যে 2টা দিলাইছে ব্যারিস্টারের বন্ধুর বউরে আল্লাহর কসম আমি বউরে চিনি না আর এমন ভাবে নিউজ করে বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার যোগাযোগ আছে শাড়ি দিয়া এবার আমি সিদ্ধান্ত নিয়েছি নেত্রীরে কইমু আর শাড়ি উড়ি দিও না লুঙ্গি দাও এই শাড়ি দিয়ে আমার অত যন্ত্রণা যেহেতু হয় খালি লুঙ্গি আনবো খিদা কইন আপনারা এমন বিপদ আছে আমি এনে জানি এরপরে আমার সাথে যারা থাকে আমার দেখুন ভাই নাই বোন নাই আমার বাপ নাই মা নাই কেউ দেশ নাই আমার চাচাও নাই শাস্তুল ভাইও নাই আমার কোনো আত্মীয় স্বজন নাই যে এখানে সাদাবাজি করতো ক্ষমতা দেখাইতো যারা আছে এরা হইলে আরেক বেটাইন্টের ফুলাপুরি এরা আমার লেগে কাজ করছে এমন তাল ধরছে আমার সাথে যারা আসিল খাম কাজ করছিল এরা বোঝা যায় কুমারী পূজার মতো কুমারী হয়েছে কিরকম আগে আমি জানতাম না কুমারী পূজার পেলে যে কুমারী হয় তার বেলে আর বিয়া হয় না আমার ওখানে যে তাল ধরছে আমার সাথে যারা কাম করছিল এরা কুমারীর তাল ধরবো যে এরা আর খাইতে পারতো না কন্ট্রাক্টরি নিতে পারতো না বাজার চলতে পারতো না এরা কিছু লোক আইছে সারা দেশ থেকে কেমনে আমার বলাইনে নষ্ট করিয়া ইটা কয় না ওই ব্যারিস্টার কাছের লোক তো আমার সোনাঘাট মাধবপুরের সবু আর সভাপতি হিসাব কি কাছের লোক না আপনারা আর দুঃখের কথা কই আর লম্বা করতাম না তবে একটা কথা মনে রাখুন যে পানি দিয়ে গোসল করে সে জামা বদলায় আরে আমি সেই এমপি যে ঘাম দিয়ে গোসল করতে শিখছি আমি ইতিহাস বদলাই ছাড়বো আমি কথা দিয়ে যাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সোনারঘাট প্রশাসনকে এরকম সুন্দর একটি আয়োজনের জন্য আমি আমার সভাপতি আমার খুব কাছের মানুষ সাধারণ সম্পাদক যারা এখানে আছেন আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সোনারঘাটকে আপনারা নির্দিষ্ট করে দিচ্ছেন যে এই জায়গায় আপনারা প্রোগ্রাম করবেন আমাদেরকে আপনারা সম্মানিত করেছেন সোনারঘাটের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা আমাদের আতিথেয়তায় ভুল থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন আমরা চিটাগাং থেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন সিলেট থেকে আসছেন আমরা হয়তো আপনাদের ওইভাবে আতিথেয়তা দেখাইতে পারতেছি না তবে আর বেশি দিন আমার একটা বছর সময় দেন দেখেন আমি এই সোনারঘাট মাধবপুরকে কিভাবে আমি পর্যটন নগরীতে রূপান্তরিত করি আপনারা দেখে আনন্দ পাবেন কি বানাই দিচ্ছেন আর একটা বিষয় সোনারঘাট মাধবপুর কেমন ভাবে বানাই আপনারা যারা সিলেট চিটাগাং থেকে আইছেন একটু দেখবেন আর ফুরি গাড়িবেল লেগে বেউসি হবে কারণ আমি এইভাবে রেডি করতেছি আর আমরাও একটা ফুলা বিয়া করে আপনারা আফসোস করবেন যে সোনারঘাটের একটা ফুলানি বা মাধবপুরের একটা ফুলানি বিয়া করানো যায় আর আমি 2 লক্ষ সারা লইতাছি যে গরম পড়ছে পয়সা মরার মতো অবস্থা হয়ে গেছে এরপরে আপনার কারেন্ট থাকে না কারেন্ট লাগে প্রতিদিন ডেইলি সকালবেলা উঠতে দেখি 60-70 টাকা লিয়া আমার বাবা লইয়া যে তোমার বুট ইসলাম কারেন্ট থাকে না আমি সকালবেলা আমার সাথে
সোনারগাঁ। আর রাষ্ট্রের কাছে তো আমি অসহায়। এরপর আমার একটা কথা দিছে যে বৃষ্টিটা পড়লো লোডশেডিংটা কমে যাবে কিনা। কিন্তু কিনা করবো আমি আল্লাহর রাস্তায়, আপনারা সোনারগাঁর পাশে যারা আছেন, আমি অসহায়, আপনারা জানি অনেক কষ্ট করতেছেন। আমি এমপি হিসাবে আমি অনেক অসহায়, বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমি পারি না, তারপর আমি চেষ্টা করে যাচ্ছি যাতে কষ্ট কমে। কারণ আমি আপনার ভোট আমানত হিসাবে নিছি, আমি বইয়ে থাকতে পারি না, আমি চেষ্টা করে যেতেছি। আমি আপনার আমার লেগে দোয়া করে যদি পাইতে থাকি, আমি স্থায়ীভাবে কিভাবে সমাধান করা যায় এর চেষ্টা আমি করবো। আর আপনাদের 26-এর আইনের যে বিষয়টা, এই বিষয়টা আমি সুপ্রিম কোর্টের ব্যারিস্টার হিসাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, এটারে চ্যালেঞ্জ করিয়া এটাকে কোনো একটা আইনি ভাবে হাইকোর্টের মাধ্যমে একটা অর্ডার আনা যায় কিনা, এটা আমি চেষ্টা করব। এটা এমপি হিসাবে না, এটা ব্যারিস্টার হিসাবে। আরো ক্ষমতা আছে ব্যারিস্টারের। আর যদি বেতন বন্ধ থাকে, এই মৃত্যুঙ্গা চা বাগান দেওয়ন্দি, যদি লালচান নোয়াপাড়া যদি বন্ধ থাকে, আপনারা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন। আপনারা শ্রমিকরা এবং ছাত্ররা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন। প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গিয়ে বলবো এই মালিকরা এটা চালানের যোগ্যতা নাই, তাদের লিজ বাতিল করা হোক। তারা লিজ নিয়ে চালাইতেছে, আর বাপ নেয় মালিক, চালায় লিজ লইয়া সরকারের কাছ থেকে, আর বাপ নেয় মালিক। আপনারা অ্যাপ্লিকেশন দিবেন, আমি বলবো যে এদের এই মালিক হওয়ার যোগ্যতা নাই, এরা আরো আমার শ্রমিক মাইরা শেষ, স্টাফ মাইরা শেষ করব, আমি প্রাইম মিনিস্টারের কাছে যাইব। এত শেষ না, আর আছে। যদি এইটা না হয়, আপনারা যা বেতন নতুন ভাই, আপনারা একখানো আইবা তাই যে কোম্পানি বানাইছেন, কোম্পানি বিলুপ্তির লাগবে হাইকোর্টে একটা আবেদন করা যায় যে এই কোম্পানি বিলুপ্তির যোগ্য লাগতো না, এই আজাব। সুতরাং আমার কাছে তো ওষুধ আছে 3-4 জাতের, হোমিওপ্যাথি, এলোপ্যাথিক, আবার কিতাব একটা আছে কবিরাজি, তিনটার মধ্যে অপনিধিও আছে। যেটা লাগে আমি এটা দিতে পারবো। আপনারা আশা করি আমার সাথে থাকুন, আমি আমার কিছু সময় দিন, আমি চেষ্টা করবো আপনারা। আর বক্তব্য শেষ করার শেষে আমি আমার যারা চা বাগানের যারা শ্রমিক ভাই বোনরা আছেন, যারা আদিবাসী আছেন, যারা কর্মচারীরা আছেন, তাদের প্রতি আমার একটা আবেদন, আপনারা আমার জন্য যা করছেন এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। যদি আমি বেঁচে না থাকি, এই এমপি পদটা যদি 5 বছর কমপ্লিট করতে না পারি, আমি আমার ছেলে মেয়েদেরকে বলে যাব যে আপনাদের জন্য এই ঋণটুকু পরিশোধ করার জন্য। আর যদি বেঁচে থাকি, মনে রাখেন চা বাগানের শ্রমিকদের, বিশেষ করে যার মা নাই, যার বাবা নাই, মনে রাখেন বাবা মা দান আমি কাছে নিচে আপনাদের জন্য এই কথা বলে আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থনা করে এটাও আপনাদেরকে চেঞ্জ করতে হবে, হাইকোর্টে চ্যালেঞ্জ করতে হবে। এটা আমি আপনাদের সাথে বসে যেটা করা যায় করবো। আপনারা টিম একদিন আইনগতভাবে আমার সাথে বসবেন, আমি বসবো, আপনাদের কাছে আবারও দোয়া জননেত্রী শেখ হাসিনার জন্য, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি। যদি উনি বেঁচে থাকেন তাহলে আমাদের মতো মানুষ কিছু কাজ করতে পারে বলে আমার ধারণা, আমার একটা বিশ্বাস। এই দোয়া ও শুভেচ্ছা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।